আগামী 2028 সালের ইলেকশনে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেল না। বিজেপি পাইছে 25টা আর মতা পাইছে 10-12টা। লিখকে রাখেন আপনারা, তখন পদ্মুৎ কিশোর বলবে আমাকে যদি মুখ্যমন্ত্রী পদ দেন তাহলে আমি আছি আপনাদের সঙ্গে, নতুবা না। আমরা অপারেশন সিন্দুর করতে লাগছে 4-5 দিন, আর এই কারণে আমাদের 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের ঢাকা দখল করা ভারতের সরকারের কোনো সমস্যা নয়। যে ভারত সরকারের দায়িত্ব সারা পৃথিবীর হিন্দুর, শুধু বাংলাদেশ নয় আর পাকিস্তান নয়, যেখানে হিন্দু আছে বিপদে পড়লে আমাদের আওয়াজ তোলা দরকার। আপনি এখানে হিন্দুর কথা বলছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি শাসিত রাজ্যতে বাঙালি হিন্দুদের উপরও তো আক্রমণ হচ্ছে। আপনি উত্তরাখণ্ডের দেরাদুনে বলুন কিংবা উড়িষ্যার মালকানগিরিতে বলুন, বাঙালি হিন্দুদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, বাঙালি হিন্দুরা আক্রান্ত হচ্ছেন। পশ্চিমবঙ্গ বলুন, ত্রিপুরা বলুন, যেখানে বাঙালি আছে সবাই দিল্লি খালি চামচাগিরি করে। যারা দায়িত্ব পায়, এমএলএ হোক আর এমপি হোক, পাইলে আচ্ছা আমার পদ তো আমি পাইয়া গেছি, তারা জাতির চিন্তা, তার যে বাঙালি জাতির চিন্তা তারা করে না। যে মুর্শিদাবাদ আর মালদা ইজ এক্সটেনশন অফ বাংলাদেশ। তো যে মহিলা আমাদের বর্ডার খুলে রেখেছে বাংলাদেশ থেকে মুসলিমরা হওয়ার জন্য, আর আজকে 1-2টা জেলা অলরেডি মেজরিটি হয়ে গেছে তারা। আমাদের ট্রাইবাল অঞ্চলে নেতার অভাব নাই, কিন্তু ওই যে মতার সঙ্গ নিয়ে ওরাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। উই ডোন্ট নিড মতার কোনো দরকারই নেই আমাদের। মতার সঙ্গে সম্পর্ক রাখা মানে ভারতীয় জনতা পার্টির মৃত্যু ডেকে আনা। ভারতীয় জনতা পার্টি ওই কংগ্রেসের মতো ধীরে ধীরে পাহাড় থেকে শেষ হয়ে যাবে। এই 20টা আসনে তাদের কোনো অস্তিত্ব থাকবে না, আর তারা কোনোদিন একা সরকার গঠন করতে পারবে না। মহারাজা আমি তো কোনোদিন বলবো না, কিন্তু মহারাজা নাই যে আমার দেশে, আমার রাজ্যে, আমি তাকে কেন মহারাজ বলবো? তার পরিবারের লোক তাকে বলতে চায়, এটা আমাদের কিছু যায় আসে না, আমরা এতে কোনো আপত্তিও করবো না, কিন্তু আমি তো তাকে মহারাজ বলবো না। তার 49-এ সেটা শেষ হয়ে গেছে। ভারতবর্ষে এখন সিঙ্গল মহারাজা নাই। আমার বাবার কোটি কোটি টাকা ছিল, আজকে নাই, যা আছে তাই আমার। আমি সেই কোটি টাকার স্বপ্ন দেখে আমার লাভ আছে? তো তার এই স্বপ্ন দেখে তো লাভ নাই। ইউ আর নট মহারাজা, তুমি সিম্পলি প্রদ্যুৎ কিশোর দেববর্মা। হেলথে নাই ডাক্তার, পত্রিকায় দিনে কি আমরা এই করছি, এই কলেজ করছি, সেই কলেজ করছি, তাহলে মানুষ কেন বিশ্ববন্ধুকে আপনার জিবি থেকে ILS এ নেওয়া হলো কেন? ওয়াই ঘন্টার মধ্যে নেওয়া হলো কেন? যদি আমাদের জিবিতে সবকিছু ফ্যাসিলিটি থাকতো। সরকারি চাকরি কিছু লোককে দিতে হবে। ইলেকশন আইলে শুধু আমরা করলাম, ইলেকশন আগে কিছুদিন আগে দিয়ে দিলাম আর ভোট পাইলাম, এটা তো ঠিক নাই। আমরা রাজ্যটার উন্নতি করতে চাই। নমস্কার, পিসি মিডিয়া দেখছেন আপনারা, সঙ্গে রয়েছে আমি প্রণত, আর আমার সাথে রয়েছেন বিজেপি দলের প্রাক্তন রাজ্য সভাপতি, বর্ষীয়ান নেতা রণজয় কুমার দেব। স্যার, অনেক অনেক স্বাগত আপনাকে পিসি মিডিয়া। প্রথমে আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি যা চলছে, বিশেষ করে হিন্দু নিধনযোগ্য আমরা বলতে পারি, দীপুদাস হত্যাকাণ্ডের পর বিভিন্ন ঘটনা আমরা দেখতে পাচ্ছি, নাবালিকা গণধর্ষণ, বিধবা মহিলাকে গণধর্ষণ, বিভিন্ন ঘটনা, এবং ক্রমাগত বাংলাদেশের যে রাজনেতা থেকে শুরু করে মৌলবাদীরা ভারতকে ক্রমাগত হুমকি দিচ্ছে। কিন্তু আমরা দিল্লি সরকার, মানে আমরা যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট, সেই সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো ভূমিকা এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না বাংলাদেশ নিয়ে। বিশেষ করে আমি যে বিষয়টাতে আমার মূলত প্রশ্ন, যে এখনো কিন্তু ব্যবসা বাণিজ্য ঠিক চলছে, ভারতের বিদ্যুৎ বাংলাদেশে যাচ্ছে, সেই বিদ্যুতের আলোয় মোবাইল চার্জ দিয়ে ফেসবুকে ভারত বিদ্বেষী পোস্ট গুলো তারা ছাড়ছে। কি বলবেন আপনি? প্রথম কথা হলো যে বাংলাদেশে বর্তমান যে সরকার আছে, আমি এই সরকার বলে স্বীকৃতি দিতে চাই না। কারণ বোধহয় পৃথিবীর ইতিহাসে এই প্রথম একটা দেশ উপদেষ্টায় পরিচালনা করছে। দ্বিতীয়, যে আজকে বাংলাদেশে যা হচ্ছে, এটার পিছনে বিরাট একটা চক্রান্ত আছে। লোকাল, আপনি যে কথা বলছেন ফান্ডামেন্টালিস্ট বা মৌলবাদী তো আছেই,
ভারত বিদ্বেষী তারা তো আছেই। আমাদের দেখতে হইব যে এরারে পরিচালনা কে করতেছে, শক্তিটা কে দিচ্ছে। বাংলাদেশের সাধারণ মানুষও জানে যে ইন্ডিয়ার সঙ্গে কোন সংঘর্ষে গিয়া তাদের কোনো লাভ হবে না। তারা অনেক কাছে এখনো বাংলাদেশে, তারা হয়তো মৌন অবস্থায় আছে। তারা জানে যে ভবিষ্যতে হয়তো ইন্ডিয়ার সঙ্গে এই যে সম্পর্ক চলছে, অবনতি হচ্ছে বা হিন্দু নিধন যেটা চলছে, এটা আমাদেরও বিপদ আসতে পারে। তো যার ফলে ভারত সরকার, আমিও মনে করি আরো অনেক কিছু করার তাদের কর্তব্য ছিল। আমি সেটাতে আসার আগে প্রথম বলবো যে এখানে চক্রান্তটার পিছনে আছে চাইনিজ, আছে আপনার ইউএসএ, আছে আরব দেশ, আছে টার্কি। তো এরা একটা চক্রান্ত করতেছে যে ভারত তো ধীরে ধীরে যেভাবে অর্থনৈতিক দিক দিয়ে, অন্য দিক ডেভেলপমেন্টের দিক দিয়ে অগ্রসর হইতেছে, এই দল যদি আজকে সর্ববৃহৎ দেশ, কয়েক বছর আগে আসল আমরা দ্বিতীয় বৃহত্তম দেশ ছিলাম, মানব শক্তি আমাদের পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি, এবং ইদানিংকালে পাকিস্তানের সঙ্গে যে আমরা অপারেশন সিন্দুর হলো, সেটা একটা প্রমাণ। আগেও কার্গিল। তো ভারত যেভাবে অগ্রসর হইতেছে, তারা এমন অবস্থা আইব যে আমরা তারা কোনোদিন দুর্বল করতে পারবো না। তো যেভাবে বাংলাদেশ পাকিস্তানকে তারা দুর্বল করে রাখছে, আর আমেরিকা সবসময় সাহায্য করে, কিন্তু আপনার পাকিস্তান এটা কইতে পারেন যে আপনার অর্থনৈতিকভাবে একদম দুর্বল। তারা বাংলাদেশের অবস্থা ঠিক সেইভাবে হইব। কিন্তু তারা পাকিস্তান এবং বাংলাদেশ দুইটা দেশে যদি তারা তাদের কন্ট্রোলে নিতে পারে, তাহলে তারা ভারতকে দুর্বল রাখতে পারবে। আমি কখনো কখনো আমেরিকা এবং চায়নাকে ভারতের বন্ধু বলতে রাজি নয়। চায়নার সঙ্গে আমাদের হাজার হাজার কিলোমিটার বর্ডার আছে। সব সময় আমাদের এই অরুণাচল থেকে একদম লাদাখ পর্যন্ত সব সময় তারা আমাদের সঙ্গে কোনো না কোনো জায়গাতে বর্ডার কনফ্লিক্ট আছে, আর এটা থেকে তারা কোনো দিন সরবে না। চাইনিজ, তিব্বত ছিল একটা স্বাধীন দেশ, সেই দেশে তারা দখল করে তার দেশে নিয়ে গেছে। এখন আমাদের সঙ্গে তিব্বতের বর্ডার ছিল অরুণাচল প্রদেশ, তো অরুণাচল প্রদেশে তারা দাবি করতেছে। সেই দু চার দিন আগেও আবার প্রসঙ্গটা হয়েছে। তো এই দেশগুলো আর বাংলাদেশকে সাহায্য করার হাত বাড়াইছে। পাকিস্তান তো অবশ্যই এর সঙ্গে আছে। পাকিস্তানের আইএসআই এসে বাংলাদেশ থেকে অপারেশন করতেছে, ভারতবর্ষে উগ্রপন্থী টাকা দিয়ে ইমপ্লিমেন্টেশন, অর্থাৎ এখানে অনুপ্রবেশ হচ্ছে, আমাদের ত্রিপুরায় হচ্ছে। তো সুতরাং এই যে একটা বিরাট চক্র, এই জন্য আমার মনে হয় ভারত সরকার স্ল অ্যান্ড স্টাডি চলতেছে ডিপ্লোম্যাটিক ভাবে, কিভাবে এরাকে আমরা হারাইতে পারি। আলটিমেটলি আমার বিশ্বাস যে তারার যে প্ল্যান, এটা সাকসেসফুল হবে না। কিন্তু আমরা যদি এখনই যাই সংঘর্ষে, যখন এই দেশগুলো চাইতেছে আমরা সংঘর্ষে যাই আর আমরা তারা দুর্বল করুক, তাহলেও তো ভারতের ক্ষতি হইতে পারে। তারপরেও আমি বলবো যে ভারত সরকারের অনেক কিছু করার আছে। আমরা অস্ত্র দিয়ে যুদ্ধ করার দরকার নেই, কিন্তু আমাদের হাতে এত সব জিনিস আছে যেগুলা আমরা যদি বাংলাদেশে সাপ্লাই না করি, তাহলে বাংলাদেশে অস্তিত্ব থাকবে না। যেমন আপনি একটা পয়েন্ট করেছেন যে বিদ্যুতের ব্যাপারে মিলিয়ন মিলিয়ন ডলার বা টাকা আমরা তাদের কাছে পাই। আজকেও তারা ডিফল্টার হইয়া আমরা লাইন কেটে দিতে পারি। আদানি হইল সবচেয়ে বড় সাপ্লাইয়ার, ডিফল্টার হইয়া আমরা কিন্তু কেটে দিতে পারি। ওই সেই সপ্তাহ দিন আগে দেখছি কত হাজার টন চাউল বাংলাদেশে যাবে। তো
তো 1000 টন চাউল কেন আমরা? এই যে অবস্থা চলছে বাংলাদেশে, প্রতিদিন হিন্দু নিধন চলছে। এই যে দীপু চন্দ্র দাস যে ঘটনা হইল, আমার মনে হয় না 71-এর যুদ্ধের সময়, আমিও ছিলাম ভারতে, আইসিএম তখন ব্রিটেন থেকে, যে 71-ও এইভাবে নিষ্ঠুরের মতো কোনো আঘাত মানুষের উপর হয়েছে গিয়া। একটা ছেলেরে মারধর করিয়া আবার গাছের মধ্যে বেঁধে আবার তাকে আগুন দিয়ে পুরা, এটা বোধহয় কোনো দেশ এরপরেও আবার করতেছে একই জিনিস, আবার আবার হইতেছে। এখন তো প্রায় প্রতিদিন হইতেছে কোনো না কোনো জায়গায়। আজকে একটা মেয়ে দেখলাম, বড় বয়স 12, কাকুতি মিনতি করছে, আমাদের বাঁচান। 12 বছর মেয়েরে তার বাড়িতে আগুন দিছে, মেয়েরে দর্শন করছে। কত বড় হারমাদ এরা! এরা মানুষ বলে জন্ম নেওয়া উচিত ছিল না। তো বাংলাদেশে যেটা পড়ছে, আমি দুঃখিত যে ভারতবর্ষ অনেক কিছু করতে পারে, কারণ বাংলাদেশে যত দেশই তাকে সাহায্য করুক, ওই দেশগুলোর স্মরণ রাখা দরকার যে 3টা দিক ভারত দ্বারা বেষ্টিত। আমরা ওই অপারেশন সিন্দুর করতে লাগছে 4-5 দিন, আর এই কারণে আমাদের 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের ঢাকা দখল করা ভারতের সরকারের কোনো সমস্যা নয়। তো আমি খুব দুঃখিত, লাইক আমার সঙ্গে হাজারো হাজারো মানুষ দুঃখিত, লাখো লাখো মানুষ দুঃখিত যে আজকে বাংলাদেশের হিন্দুরা এতভাবে নির্যাতিত হয়েছে যে দেশ স্বাধীনতার সময়ও বোধহয় এরকম হয় নাই। আজকে গড় জ্বালাইলায়, মানুষ মারে নেয়, মেয়েরা নেয় গিয়ে জোর জবস্তি করে অফিসিয়াল একটা বার করে আমি মুসলমান হয়ে গেলাম। তো ভারত সরকার নীরব থাকবে? প্রধানমন্ত্রী বলুন, স্বরাষ্ট্রমন্ত্রী বলুন, আমাদের কারো কাছ থেকে কোনো ওয়ার্নিং নাই। যেটা পত্রিকায় দেখে এইগুলো সাধারণ ওয়ার্নিং, এগুলো কিছু আর যায় আসে না। যেহেতু আপনি কোনো অ্যাকশন নিচ্ছেন না তাদেরকে বিপাকে ফেলার জন্য, তাহলে এই ওয়ার্নিং আসবে কি যাবে কি? আমরা ভদ্র, তাদের ভাষা আমরা ব্যবহার করি না। যেমন আজকে আমাদের পশ্চিমবঙ্গের অসীম সরকার বদলোক সাহস করে কথা বলছে, ঠিক আছে, একটা শব্দ ব্যবহার করছে, হয়তো আমরা এটা ভালোবাসি না। যে কোনো ধর্ম হোক এই সমস্ত কথা বলা ঠিক নাই। তবে তার বিরুদ্ধে তো থানায় থানায় মামলা হয়েছে। গতকালকেও ভদ্রলোক বলেছে, আমি রেডি টু গো টু কোর্ট, আমার কাছে সব ডকুমেন্ট আছে, আমি যা বলেছি তা সত্য। তো একটা লোকে ফাইট করে, বিজেপির এমএলএ, সে ফাইট করতেছে, কিন্তু তার পিছনে তো ব্যাকিং নাই, অথচ তারা সারা পশ্চিমবঙ্গে প্রতিটা থানায় তার বিরুদ্ধে মামলা করছে। তার স্টেমিনা আছে, জেলে যাই, মুক্তি, কোনো অসুবিধা নেই। তো ইয়েস, আমাদের ভারত সরকার আরো অনেক কিছু করতে পারতো। আমি একদিন ফেসবুকে লেখছি যে ভারত সরকারের দায়িত্ব সারা পৃথিবীর হিন্দুর, যে কোনো দেশ হোক, কারণ ভারত থেকেই তারা বিভিন্ন দেশে গেছে। আনডিভাইডেড ইন্ডিয়া, অবিভক্ত ভারত থেকেই আজকে ট্রিনিডাড বলেন, সাউথ আফ্রিকা বলেন, আর ওয়েস্ট আফ্রিকা বলেন, এই সমস্ত ব্রিটেনে, আমেরিকাতে, সব জায়গাতে ভারতীয় আছে। ভারতীয় হিন্দুরা আমাদের এই দেশ থেকে গেছে। সুতরাং তারা যখনই বিপদে পড়বে আমরা তাদের সাহায্য করা দরকার। আজকে সারা পৃথিবী থেকে কত কোটি 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 টাকার প্রতিদিন আইতে আসতেছে বিদেশি মুদ্রা, রিমিটেন্স যেটা বলা হয়। তারা বিদেশ গেছে কি তারা সুখে শান্তি থাকে কার? তারা যে টাকা পয়সা পাঠায় পরিবারের লাগি বা ব্যবসা বাণিজ্য করতেছে, এগুলো কি আমাদের সাহায্য হইতেছে না? এতে কি আমাদের বিদেশি মুদ্রা আমরা পাইতেছি না? বিদেশি মুদ্রা ছাড়া তো একটা দেশ চলতে পারে না। সুতরাং এইসব চিন্তা করে যে আমরা গার্ডিয়ান অফ দি অল হিন্দু অল ওভার দি ওয়ার্ল্ড, শুধু বাংলাদেশ নয়,
আর পাকিস্তান নয়, যেখানে হিন্দু আছে বিপদে পড়লে আমাদের আওয়াজ তোলা দরকার। আপনি এখানে হিন্দুর কথা বলছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি শাসিত রাজ্যতে বাঙালি হিন্দুদের উপরও তো আক্রমণ হচ্ছে। আপনি উত্তরাখণ্ডের দেরাদুনে বলুন কিংবা উড়িষ্যার মালকানগিরিতে বলুন, বাঙালি হিন্দুদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, বাঙালি হিন্দুরা আক্রান্ত হচ্ছেন। আসামে বেশ কিছু ঘটনাও ঘটেছিল, তবে আসামের মুখ্যমন্ত্রী বলেছেন যে আসামিয়া হিন্দু আর বাঙালি হিন্দুদের মধ্যে কোনো তফাৎ নাই, হিন্দু হিন্দু। কিন্তু ভারতবর্ষের হিন্দি বলয়ের বেশ কিছু রাজ্যে সেখানে বাঙালি হিন্দুরাও আক্রান্ত হচ্ছেন, সে বিষয়ে কি বলবেন? দুর্ভাগ্য যে এসব ঘটনা ঘটতেছে। বাঙালিরা স্বাধীনতার পরে আমাদের যত নেতা নেত্রী ছিলেন তারা আজকে পৃথিবীতে নেই। আর তারপর থেকে পশ্চিমবঙ্গ বলুন, ত্রিপুরা বলুন, যেখানে বাঙালি আছে সবাই দিল্লির খালি চামচাগিরি করে। পশ্চিমবঙ্গে কি এমন নেতৃত্ব নাই যে অল ইন্ডিয়াতে নেতৃত্ব দেওয়ার মতো? আছে, কিন্তু সামহাও তারারে সাপ্রেস করে রাখা হইতেছে। যেমন মনে করুন, এক সময়ে গত লোকসভা ইলেকশনের আগের ইলেকশনে আমাদের 18 জন এমপি ছিল 42-এর মধ্যে পশ্চিমবঙ্গে। একজন পূর্ণমন্ত্রী হয়েছে, একজন পূর্ণমন্ত্রীকে দেওয়া হয়েছে, কোনো বাদ প্রতিবাদ আছে? কেউ বলেছে? যারা পেয়েছে তারাই খুশি, তাতেই খুশি। তো এখানে উপযুক্ত লোক নাই সেটা নয়, কিন্তু ওরাকে সাপ্রেস করে রাখা হচ্ছে, ওরা সুযোগ সুবিধা দিতে হয়েছে না। যারা দায়িত্ব পায়, এমএলএ হোক আর এমপি হোক, পাইলে আচ্ছা আমার পদ তো আমি পাইয়া গেছি, তারা জাতির চিন্তা, তার যে বাঙালি জাতির চিন্তা তারা করে না। তো এইটা প্রথম দোষ আমাদের। আর দ্বিতীয়, ইতিহাসে এটাই প্রমাণ যে বাঙালি সব সময় অন্য কমিউনিটি সাপ্রেস করে রাখে। কিন্তু একদিন এটা রবাসিল, হোয়াট ইন বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। এবং আমাদের সেই সব নেতৃত্ব ছিলেন ঠিক সেইভাবে। তো শ্যামাপ্রসাদের পরে আর ভারতবর্ষে এমন বাঙালি নেতৃত্ব আমাদের জন্ম নেয় নাই, বা ফ্রন্টে নাই, সম্মুখে নাই, যে তারা রুখে দাঁড়াইবে যে বাঙালির প্রতি কেন অন্যায় হইতেছে। সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। তো যার ফলে এটা দুঃখজনক ব্যাপার। অথচ আমরা যদি বিজেপির ব্যাকগ্রাউন্ডে যাই, বিজেপি আরএসএস এক নয়, কমপ্লিটলি ডিফারেন্ট। আরএসএস একটা সোশিয়াল অর্গানাইজেশন এবং তাদের মূল পলিসি হইল যে হিন্দু হিন্দু। এখানে কে মালাকার, কে চন্দ্র, কে দেব, কে ব্রাহ্মণ, কে ইউপির মানুষ, কে মহারাষ্ট্রের মানুষ, কে ত্রিপুরার মানুষ, এই সমস্ত বিবেচনার বিষয় নাই, হিন্দু হিন্দু। তো ভারতীয় জনতা পার্টির প্রায় নেতাই দেখবেন আপনারা অতীতে তারা আরএসএস এর সঙ্গে ছিলেন, ইনক্লুডিং আমাদের প্রধানমন্ত্রী, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের প্রতিরক্ষা মন্ত্রী, এই ধরনের আরো যতজন মন্ত্রী কেন্দ্রে প্রায়জনই সেই ব্যাকগ্রাউন্ড। তারপরেও তারা সেই পলিসি অনুসরণ করে চলতেছেন না। এটা অত্যন্ত দুঃখের ব্যাপার এবং বলবো আমি আরএসএস এর প্রতি একটা অবমাননা। আরএসএস কিন্তু কোনো জাতপাত কিচ্ছু না, হিন্দু হইল হইল। তো সুতরাং আজকে আরএসএসও এমন একটা সংগঠন, আপনারা হয়তো বলতে পারেন আরএসএস কেন আন্দোলন করে না। আরএসএস কিন্তু এই ধরনের প্রকাশ্যে রাজনীতিতে যুক্ত হয় না, তারা যথারীতি যেভাবে করবো। তো ইয়েস, এটা আমাদের দুর্ভাগ্য যে আমাদের কোয়ালিটির লোক থাকা সত্ত্বেও অনেক রাজনীতিতে আসছে না, কারণ রাজনীতি একটা ডার্টি নীতি হয়ে গেছে। এটার মধ্যে করাপশন, এটার মধ্যে ক্ষমতার লোভে যে কোনো জিনিস করা, ইরেসপেক্টিভ অফ পার্টি, যে কোনো পার্টি হোক, সবাই গেছে এখন শুধু ক্ষমতার লাগে। ভারতীয় জনতা পার্টির স্লোগান হইল যে নেশন ফার্স্ট পার্টি, পার্টি দ্বিতীয়।
আর নিজে সর্বশেষ তৃতীয়। আমরা কিন্তু সেটা অনুসরণ করে চলতেছি না, যার ফলে আজকে এই অবস্থা। তো আপনার যে দুইটা বিষয় তুলছেন, আমরা দুইটাই ভাইটাল। আমার পার্টি, যে পার্টির জন্য আমি 39 বছর হলো আজকে বিজেপিতে আছি, আমরা যখন কোনো কিছু ছিল না, একমাত্র আপনার মধ্যপ্রদেশ আর হিমাচল, রাজস্থানে আমাদের সরকার মধ্যে মধ্যে হইতো, তখন যেভাবে চলতো আজকে সেটা পরিবর্তন হয়ে গেছে। আজকের বিজেপি হলো যেভাবে হোক ক্ষমতায় যাও। যেমন আমরা জাতপাতে বিশ্বাস করি না, এটা বিজেপি আমি আসছি পরে জাতপাতের কোনো ইয়ে নেই। এই জাতপাত এখন অনেক ক্যান্ডিডেট দিতে চিন্তা করা হয়, জাতপাত ক্যান্ডিডেট দিতে হলে জাতপাত চিন্তা করা হয়। এখানে তো কমিউনিটি কেন, এটা যদি না করি তাহলে তো আমরা জিততে পারবো না, আমরা সরকার গঠন করতে পারবো না। তো ইউ হ্যাভ সারেন্ডার্ড, আপনি প্রিন্সিপাল থেকে চলে গেছেন। কিন্তু আগে ছিল, অটলজি আডবাণীজির সময়ে ছিল যে ক্ষমতা প্রথম নয়, সমাজ গঠন প্রথম, ক্ষমতা দ্বিতীয়। এমন ক্ষমতায় যাইবো আমার জাতিরে আমি অসুবিধায় ফেলবো, বা জাতির অসন্তুষ্ট থাকতো না, বা ডেভেলপমেন্ট হইতো না, এমন ক্ষমতায় যাওয়ার তো কোনো অর্থ নাই। তো পার্টি হ্যাজ শিফটেড ফ্রম দি অরিজিনাল বিজেপি আইডিওলজি টু প্রেজেন্ট ডে। এখন শুধু ক্ষমতা। আচ্ছা, পশ্চিমবাংলায় সামনেই ভোট এবং ত্রিপুরা থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেবকে সহ প্রভারী করা হয়েছে এবং ত্রিপুরা রাজ্যের বেশ কিছু নেতৃত্ব বঙ্গ সফরে যাচ্ছেন। সেখানে ময়দানে ওনারা নামবেন, বিজেপির হয়ে প্রচার করবেন। আপনি পশ্চিমবাংলার নির্বাচনটাকে ঠিক বিজেপির জন্য কিভাবে দেখছেন? এবার কি বিজেপি ক্ষমতা আসার সম্ভাবনা রয়েছে? সম্ভাবনা আছে, নাই নাই কারণে যে আপনার প্রতিষ্ঠান বিরোধী ভোট। কারণ মমতা ব্যানার্জি যখন প্রথমবারে জিতে 2011 সাল বোধ, আমি নিজেও অন্য পার্টির হইল পদ্মমূল্যারে বাহাব্বা দিছি যে দীর্ঘদিন পরে কমিউনিস্টে সরাইছে, এলাকায় খুব শ্রদ্ধা করতাম। কিন্তু এর পরবর্তী দেখা যায় যে কমিউনিস্টটাকেও আরো বেশি ক্ষতি করতেছে মমতা, সেইটারে বাংলাদেশ মানাইতেছে। আজকে অধীর চৌধুরী লোকসভার বিরোধী দল নেতা ছিলেন, দীর্ঘদিন পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি। তিনি আজ থেকে 2 মাস আগে 2বার করেছেন, 2 দিন 2 জায়গায়, যে মুর্শিদাবাদ আর মালদা ইজ এক্সটেনশন অফ বাংলাদেশ। তো যে মহিলা আমাদের বর্ডার খুলে রেখেছে বাংলাদেশ থেকে মুসলিমরা আওয়ার জন্য, আর আজকে 1-2টা জেলা অলরেডি মেজরিটি হয়ে গেছে তারা। আমাদের দেশে যে মুসলমান দেশভাগ হওয়ার পরে ছিল, তার সিদ্ধান্ত নিছে যে আমরা পাকিস্তানে যাব না, তাদের বিরুদ্ধে আমাদের কোনো সে নাই। তারা ভালো হইল আমাদের, খারাপ হইল আমাদের, কারণ সে আমার দেশের নাগরিক। হিন্দু তো ভালো আছে, খারাপ আছে, কিন্তু যারা অনুপ্রবেশ করে আইছে তারা তো আমার লোক নয়, ওরাকে সুবিধা করে দিচ্ছে আপনার এই জিনিসটা। মমতা ব্যানার্জি ওই জিনিসটা সবাই এখন উপলব্ধি করতে শুরু করেছে, যার ফলে এই একটা প্রধান ইস্যু। এবং অর্থনৈতিক দিক দিয়া শুধু বলতেছে যে কেন্দ্র দেয় না, কেন্দ্র দেখেন দেয় না কথাটা ঠিক না, কিছু পলিসি করে ডিলে করতে পারবে, কিন্তু সংবিধানের একটা নিয়ম বিধি, এই টাকাটা কেন্দ্রে চাইলেও আটকাইতে পারবে না। যেমন আজকে জিএসটি 50% কেন্দ্র, 50%, এটা তো আপনার বিল যখন পাইবেন দেখবেন 50% স্টেট, 50% দেখাইছে। এই টাকাটা তো দিতে হইব, এই টাকাটা তোমার বন্ধ করতে পারতো না। তো সুতরাং যদি আপনার পশ্চিমবঙ্গে প্রতিটা বুথে আমরা মানুষ জড়ো করতে পারি, বা বুথে কাজ চলে, নির্বাচনের দিন ভয়ভীতি না পাইয়া সেইখানে আমাদের বুথে লোক থাকে,
তাহলে আমরা জেতার সম্ভাবনা খুবই উজ্জ্বল। এবং আমার কাছে রিপোর্ট আছে মানে বাংলা বিজেপি হইতে যে তারা প্রায় 90% বুথ কমিটি করছে এবং তারা সবল আছে। কিন্তু একটা ভয় হলো এটা যে যেখানে 32% ভোটার মুসলমান আর 68% নন মুসলিম, হিন্দু অ্যান্ড আদার্স। আমরা তো এর মধ্যে থেকে ভোট পাইব। কেউ যদি বলে মুসলিম লিডার আছে আমাদের বিজেপির, ভোট পাইব, হয়তো 0.5% পাইতে পারে, তোমার হইতে পারে, এর বেশি নাই। সুতরাং আমরা এর মধ্যে আমাদের অন্ততপক্ষে ধরেন 3-4 পার্টি আছে, 40% ভোট পাইতে হইব। যদি পাই তাহলে জিতবো। তবে চেষ্টা চলছে এবং চেষ্টা হইব, তবে নট দ্যাট ত্রিপুরার মানুষকে যাওয়ার ফলে জিতবো। এটা বিজেপির এখন ইলেকশনের একটা বিরাট একটা ওয়ার রুম আছে, সেইখানে ব্রেইন কি বাহির হয়, কিভাবে কোন রাজ্য কি করলে জিতে যাবে এই সমস্ত। এবং বিজেপি এক সময় মানে মানুষে উপহার দেওয়া, সাইকেল দিব, এই কর্ম করতো না। আবার এখন বিজেপি দেখছে না আমরা জিততে হইব, তো এটা শুরু করছে। তো পশ্চিমবঙ্গ কোনো না কোনো চমক নির্বাচনের সময় আমরা দেখব। আমি এই যে বিজেপি ম্যান, আমি চাই দুইটা কারণে বিজেপি সরকার সেহারে হোক। প্রথম, বিজেপির আদি প্রতিষ্ঠাতা যিনি নাম ছিল জনসংঘ, তবে এটাই তো আমাদের পার্টি। শ্যামাপ্রসাদ মুখার্জি রাজ্যে সব দিকে আছে, 24টা রাজ্যে বিজেপি আছে, অন্য দল নিয়ে কোনো জায়গাতে একা। আর কেবলমাত্র নাই পশ্চিমবঙ্গে, যেখানেও আমাদের নেতা দলকে জন্ম দিয়েছে। তো আমি চাই যে পশ্চিমবঙ্গে আমাদের সরকার আসুক। আর দ্বিতীয়, যে এখানে যা চলছে এটা বন্ধ হোক এবং আমরা একটা সুচ্চ সরকার সেখানে পরিচালনা করি। আমাদের সম্মুখে হয়তো পপুলার লিডার নাই, তো পশ্চিমবঙ্গে অনেক শিক্ষিত লোক আছে যারা গত ইলেকশনে বিজেপি ভুল করছে কোন জায়গা, তৃণমূল থেকে যে আইছে তারা প্রার্থী করছে, যে আইছে তারা প্রার্থী করছে। এই ভুল বোধহয় এইবার হবে না, যে আসা মাত্রই প্রার্থী, এরপরে নির্বাচন শেষ, আবার যারা হারছে সবাই চলে গেছে। শুধু হারছে না, আমরা 90টা সিট পেয়েছিলাম, এরপরে তো 22-23 এমএলএ চলে গেছে গিয়ে। তো এরা ব্যাপারী, এরা ব্যবসা লেগে আয়, ব্যবসা দিয়ে এই ব্যবসায় সতর্ক থাকবো বলে আমার ধারণা। এবার প্রার্থী সিলেকশনে অরিজিনাল বিজেপি বা বাস্তবে বিজেপির অন্য দল থেকে আইলেও বাস্তবে বিজেপি হয়েছে, এই যে সমস্ত লোককে প্রার্থী দিব বলে আমার একটা ধারণা। আচ্ছা, ত্রিপুরায়ও এডিসি ইলেকশন আসছে এবং এখন দেখা যাচ্ছে সম্মুখ সমরে বিজেপি এবং ত্রিপুরা মথা, বিশেষ করে মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা, মানে তাদের যে স্টেটমেন্ট গুলো, তাদের যে বক্তব্যগুলি আমরা একের পর এক শুনতে পাচ্ছি। বিশেষ করে মুখ্যমন্ত্রী বলছেন যে শরিক দলে আছেন, তার মানে এই না আপনারা চাপ প্রয়োগ করবেন, আপনারা বিভিন্ন ভাবে আমাদের প্রলোভিত করবেন। এবং এই যে শরিকি যেটা দ্বন্দ্ব হচ্ছে সরকারে, মথা এবং বিজেপি একসাথে আছে, ময়দানে যুদ্ধ করছে, সেটাকে আপনি কিভাবে দেখছেন? এবং এডিসিতে ত্রিপুরার আগামীতে কি হতে পারে আপনার ধারণা? বিজেপি এবং মতার যে চলছে আজকে ধরেন 6 মাস ধরে, একটা পর একটা ক্লাস দ্বিতীয় পার্টির মধ্যে, মুখ্যমন্ত্রী মিটিংয়েও গিয়ে তারা আক্রমণ করে, সভাপতির মিটিংয়েও গিয়ে আক্রমণ করে, তো অন্য জায়গাতে গাড়ি ভাঙ্গে, এই করে সেই করে। আমার মন কি বাত, প্রধানমন্ত্রী দিল্লিতে কথা বলছেন, সেইখানেও গিয়ে গাড়ি ভাঙ্গে বাংসুর করিয়া মন কি বাত প্রোগ্রাম শুনতে দেয় না। তো এইটা কোনো কোয়ালিশন হইতে পারে না। কোয়ালিশন আজকে কেন্দ্রের কোয়ালিশন 17-18টা পার্টি আছে, এই ধরনের কোনো জায়গায় হইতেছে না। তো এটা তো কোয়ালিশনের ধর্ম মুঠেই নাই। আমি যদি থাকতাম কোনো ক্ষমতায়, আমি সরকারের চিন্তা না করিয়া এই দলটা বাইর করে দিতাম। আমরা একটু দুর্বল আছি, আমরা মেজরিটি সিম্পল 2 জনের মেজরিটি,
তো তার মানে নয় তাদের কাছে একটা আঞ্চলিক দলের কাছে এইভাবে আমার ট্রাইবেল কর্মীরা মারপিট করা, বাড়িতে গিয়ে আক্রমণ করা, মানে যা ইচ্ছা তা চলছে। তো যাই হোক, আমি এই ব্যাপারে মাঝে মাঝে লিখি। আমার মুখ্যমন্ত্রী মহাশয় আজ মাস 6 সপ্তাহ হলো যে তিনি এখন কাউন্টার দিতে শুরু করছেন, চ্যালেঞ্জ দিয়ে এডিসি এলাকাতে গিয়ে মিটিং করছেন। আজকেও যেমন দাম চড়াচ্ছিলেন, তো আরো কয়েকটা জায়গাতে গেছেন। এবং আমাদের আগরতলাতে একটা বড় জয়নিং হয়েছে, অনেক হয়েছে। আর আমার একজন প্রিয় পাত্র ট্রাইবেলের মধ্যে আরো অনেক আছেন। বর্তমানে ইয়াং ম্যান রেবতী ত্রিপুরাকে আইসোলেট করা হয়েছিল, তাকে সম্পূর্ণ আইসোলেট করা হয়েছিল, আজকে তাকে ফোরফ্রন্টে আনা হয়েছে, সে চেষ্টা করতেছে। আমাদের ট্রাইবেল অঞ্চলে নেতার অভাব নাই, কিন্তু ওই যে মতার সঙ্গ নিয়ে ওরাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। উই ডোন্ট নিড মতার কোনো দরকারই নেই আমাদের। মতার সঙ্গে সম্পর্ক রাখা মানে ভারতীয় জনতা পার্টির মৃত্যু ডেকে আনা। মৃত্যু বলতে এইটা যে কোনো দিন আর একা সরকার করতে পারত না। আর যদি কোনো কারণবশত মনে করেন রিপিট করলাম, মনে করেন যে আগামী 2028 সালের ইলেকশনে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেল না, বিজেপি পাইছে 25টা আর মতা পাইছে 10-12টা। আর লিখকে রাখেন আপনারা, তখন পদ্মুৎ কিশোর বলবে আমাকে যদি মুখ্যমন্ত্রী পদ দেন তাহলে আমি আছি আপনাদের সঙ্গে, নতুবা না। এইটাই হবো। অলরেডি ডিক্লেয়ার দিছে যে দশরথ দেব ছাড়া অবাঙালি বা ট্রাইবেল চিফ মিনিস্টার আজ পর্যন্ত হয় নাই, এখানে ট্রাইবেল মিনিস্টার হওয়া দরকার। তো সে জাতপাতের রাজনীতি করতেছে, সে এই সুযোগটাই খুঁজতেছে, এই সুযোগটাই সে খুঁজবে এবং আগামী ইলেকশনে এই ধরনের পলিসি নিবে, বিজেপি যাতে মেজরিটি না পায়। সুতরাং ভারতীয় জনতা পার্টি 2028 সালে এবং এডিসিতে একা লড়া দরকার। আপনার ইয়ের সঙ্গে, এই মতার সঙ্গে কোনো সম্পর্ক রাখার কোনো দরকার নেই। যতদিন তারা আমাদের সঙ্গে থাকবে থাক, যদি চলে যেতে চায় ওয়েলকাম করুন। আমরা তো 32টা আছে, আর আমরা দৃঢ় বিশ্বাস ধর্মনগর আগামী বাই ইলেকশন হইব, সেই বাই ইলেকশনও ভারতীয় জনতা পার্টি যে একটা কমছে সেটা পূরণ হয়ে যাইব। নতুবা ভারতীয় জনতা পার্টি ওই কংগ্রেসের মতো ধীরে ধীরে পাহাড় থাকি শেষ হয়ে যাবে। এই 20টা আসনে তাদের কোনো অস্তিত্ব থাকবে না, আর তারা কোনোদিন একা সরকার গঠন করতে পারবে না। এটা লিখে রাখুন আপনারা। আচ্ছা, সব পার্টির এই ইতিহাস। আমি মতার প্রসঙ্গটা বাদ দিয়ে যদি আমি ত্রিপুরা রাজ্য সরকারের কথা, বিজেপি সরকারের কথাটা বলি, দলের বিরুদ্ধে কিংবা সরকারের বিরুদ্ধে যথেষ্ট অ্যান্টি ইনকামবেন্সি আছে, সরকারের বিরোধিতা আছে, জনমনে ক্ষোভ আছে। তার মধ্যে এডিসি নির্বাচন এবং বিশেষ করে আপনি ধর্মনগরের যে উপনির্বাচনের কথা বললেন, আমাদের উত্তরের জননেতা যিনি ছিলেন বিশ্ববন্ধু সেন, উনার প্রয়াণ হয়েছে, আমরা সকলেই জানি। এবার এই যে নির্বাচন, ধর্মনগরের নির্বাচনটা, উপনির্বাচনটা গুরুত্বপূর্ণ তেমনি এডিসি নির্বাচনটা গুরুত্বপূর্ণ। সেটাকে যদি রণকৌশল বিজেপি সঠিকভাবে সাজাতে না পারে তাহলে তো এটা 28-এর আগে সেমিফাইনাল। আপনি রেস্ট এশিওর্ড যে বিজেপি এমন একটা দল এখন যারা সম্মুখে আছে ক্যান্ডিডেট হওয়ার জন্য দাবিদার, মনে হয় না কেউ টিকিট পাবে। এমন একজন লোককে দিবে কেউ চিন্তাই করতে পারে না। মানে আপনি ধর্মনগরের কথা বলছেন? ধর্মনগর কথা। এমন এক লোককে দিবে যে বিরোধিতা করাও সম্ভব নয়। বিজেপি এইভাবে সারপ্রাইজ সবসময় দিয়ে থাকে। পত্রপত্রিকায় অনেক কিছু লেখালেখি করে, আমরা কি লেখালেখি করলাম আর এখন হলো কি। তো ঠিক সেইভাবে আমার দৃঢ় বিশ্বাস, আর স্পেশালি যখন একটা দল শাসনে থাকে বা ইলেকশন তার ফেভারেও যায়, মানুষ ভাবে যে এখন আর ডিস্টার্ব করে আমরা যেটা চিন্তা করবো 28 চিন্তা করবো ত্রিপুরাতে। আর এডিসির মানুষ কিন্তু ধীরে ধীরে
এটা রিয়েলাইজ করেন, বুঝতে পারেন যে প্রদ্যুৎ কিশোর একটা ট্রিক্স খেলতেছে তাদের সঙ্গে, এই রয়্যাল ফ্যামিলির নাম নিয়ে একটা ট্রিক্স খেলতেছে। আমি বারবার বলছি, আজকেও বলবো, ত্রিপুরা এবং ভারতবর্ষে একজন রাজা রানী নাই। তাই ওর নাম হইল মিস্টার, বলতে পারেন, তাই এত ইংলিশ কথা হয়। মহারাজা আমি তো কোনোদিন বলবো না, কিন্তু মহারাজা নাই যে আমার দেশে, আমার রাজ্যে, আমি তাকে কেন মহারাজ বলবো? তার পরিবারের লোক তাকে বলতে চায়, এটা আমাদের কিছু যায় আসে না, আমরা এতে কোনো আপত্তিও করবো না, কিন্তু আমি তো তাকে মহারাজ বলবো না। তার 49-এ সেটা শেষ হয়ে গেছে। ভারতবর্ষে এখন সিঙ্গল মহারাজা নাই, মহারানী নাই। সম্মান দিতে গিয়ে অনেকে বলেছে রাজ পরিবারে ছিল তাদেরকে, এর মানে নাই অফিসিয়ালি আপনি মহারাজা। তো আমি তো তাকে চ্যালেঞ্জ দিছি যে, সে বলেছে এক বক্তব্য, দিল্লি যখন একটা মিটিং করছিল, প্রকাশ্য মিটিং, লালকেল্লা না কোন জায়গাতে, যে আমি আগরতলার মালিক, আমি কাঞ্চনপুরের মালিক। আমি তো সঙ্গে সঙ্গে লিখে প্রতিবাদ করে জানাইছি, তোমার খতিয়ানটা পেশ করো। জায়গার মালিক হইতে হলে তো খতিয়ান থাকতে হইব প্রথম। খতিয়ান, তোমার নামে কোনো খতিয়ান নেই, কোনো রেকর্ড নাই, তুমি আবার মালিক। তো আমার বাবার কোটি কোটি টাকা আছিল, আজকে নাই, যা আছে তাই আমার। আমি সেই কোটি টাকার স্বপ্ন দিক কেমন লাভ আছে? তো তার এই স্বপ্ন দিকে তো লাভ নাই। ইউ আর নট মহারাজা, তুমি সিম্পলি প্রদ্যুৎ কিশোর দেববর্মা। না, আমার প্রশ্ন যেটা ছিল যে রাজ্য সরকারের বিরুদ্ধে যথেষ্ট ক্ষোভ কিন্তু মানুষের রয়েছে বিভিন্ন কারণে, বেকারদের কর্মসংস্থান থেকে শুরু করে দলের যে বেকার যুবকরা কাজ পাচ্ছে না, বিভিন্ন অভিযোগ রয়েছে। এর মধ্যেই উপনির্বাচন, এডিসির যে নির্বাচন, আমার বক্তব্য হচ্ছে এইগুলি কি নির্বাচনে প্রভাব পড়বে? এবং এডিসি নির্বাচনে যারা চালাইতেছে এরা তো মতার মেজরিটি, মতার সরকার, ঠিক না? মোস্ট করাপ্ট। এর আগে আইপিএফটি ছিল 2001 না 2 সালে, সেইটা করাপশনে ডুবে গেছিল। আর এই বর্তমানে আমি আপনার মতাকে চ্যালেঞ্জ জানাই যে তারা তাদের হিসাব দেখ যে কত হাজার কোটি টাকা তারা পাইছে এই 5 বছরে, আর কত টাকা খরচ করছে, কি ডেভেলপমেন্ট করছে তারা। ঠিক আছে, আমরা মানলাম যে এডিসিতে মতা করাপশন করছে, দুর্নীতির সাথে যুক্ত, কিন্তু আপনি কি বলতে পারবেন ত্রিপুরা রাজ্যে যে বিজেপি সরকারটা চলছে, বিজেপি সরকারের যারা রয়েছেন, যারা চালাচ্ছেন, কিংবা একদম ব্লক থেকে শুরু করে, জেলা থেকে শুরু করে এবং রাজ্য পর্যন্ত যে নেতৃত্বরা যারা নেতৃত্ব দিচ্ছেন, এখানে কি দুর্নীতি হচ্ছে না, স্বজন পোষণ হচ্ছে না? এখানে কি যে অভিযোগগুলি উঠে আসছে এবং সংবাদ মাধ্যমে আমরা প্রতিনিয়ত যে জিনিসগুলো দেখছি, সরকারের বিরুদ্ধে কি খুব মানুষের নেই? এখানে কি আপনি এটা বলতে পারবেন? আপনি তো বিগত প্রায় 6 থেকে 7 মাস আগে বলেছিলেন যে ত্রিপুরা রাজ্যে যে পরিস্থিতি চলছে, বিজেপি সরকার ফিরে আসবে না, কি বলবেন? হ্যাঁ, 6-7 মাস না, 11 মাস আগে, নভেম্বর মাসে ছিল, নট দিস নভেম্বর, এর আগের নভেম্বর। যাই হোক, আমি এখনো একই কথা বলবো যে আপনার লগে একমত। ত্রিপুরাতে করাপশন যেভাবে হচ্ছে, সেইখান থেকে যদি পার্টি না সরে, এখনো সময় আছে। এবং যারা করাপ্টম্যান পার্টিতে, তারা পদ নিয়ে আছে, কেউ ডিস্ট্রিক্টের জেলার জেনারেল সেক্রেটারি, কেউ প্রেসিডেন্ট, কেউ অন্য পদে আছে, রাজ্যের পদে আছে। তো তারা এই সমস্ত লোকরে যদি না সরানো হয় আর সৎ মানুষকে বসানো না হয়, তাহলে মানুষ এই সমস্ত সব লক্ষ্য করতেছে, সময়কালে বিজেপির বিদায়ী সংখ্যাগণটা বাঁচতে পারে। আমি তখনও বলেছিলাম, আজকেও বলতেছি আমি, কিন্তু বিজেপির এখনো সময় আছে। তবে আমি লক্ষ্য করছি ইদানিং আমাদের মুখ্যমন্ত্রী আগে তো খালি হুঁশিয়ারি হুঁশিয়ারি বলছেন, ইদানিংকালে একটু দেখতেছি যে একটু পরিবর্তন সুর তার কাছে। তো এটাকে যদি কার্যকারী করা হয় তাহলে হবে। তিনি তার যে ডিপার্টমেন্ট, হোম মিনিস্ট্রি, এইটাতে আরো নজর দিতে হবে এবং পুলিশ ফোর্সকে স্ট্রং করতে হবে। বিভিন্ন ক্রাইম ব্রাঞ্চকে, সিআইডিকে, আমাদের দেখুন রাজ্যে
আগরতলা ছাড়া আমাদের নর্থে একটা ডিআইজি অফিস ছিল, ডিআইজি আছে নাই, সাউথার্ন রেঞ্জ ডিআইজি নাই, আপনার ডিআইজি নাই সাউথার্ন সেন্টে, নর্থ রেঞ্জে। তো সেই দিন দেখলাম যে টিএসআর বলুন আর আপনার এই পুলিশ বলুন সবটাই অফিসারের অভাব। তো একটা তারা লয়ার অর্ডার মেনটেন করবো না পুলিশের সাধারণ ডিউটি করব, না তারা থেকে চার্জশিট দেব? পুলিশ যদি দুর্বল হয় তাহলে ল অ্যান্ড অর্ডার দুর্বল হবে। সেকেন্ডলি তো আরেকটা আছে যে পার্টির প্রভাব অনেক সময় কাটানো হয়, পুলিশ যেটা চায় সেটাও করতে পারে না। তো এই সমস্ত যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যদি হস্তক্ষেপ না করেন, এইগুলো সংশোধন না করেন, পুলিশকে মজবুত না রাখেন, যে যে জায়গায় আপনার অভাব আছে, মানে আনএমপ্লয়মেন্ট আছে প্রচুর এই রাজ্যে, যোগ্য লোকও আছে, শিক্ষিত ছেলেরা আছে, তাদেরকে রিক্রুট না করেন তাহলে অবশ্যই বিজেপি। আমি আই ডোন্ট ডিনাই দ্যাট ইউর কোয়েশ্চন দ্যাট করাপশন নাই বিজেপিতে, আছে, সব জায়গাতে আছে। এটার জন্য সবসময় লেখি, আমি দ্বিধা করি না। যেখানে করাপশন সেইখানে আজকে আপনার এই কংগ্রেস সরকার 2014 হারছে কি কারণে? করাপশনের জন্য। মানুষ কিন্তু করাপশনটা সহ্য করে না, তার পকেটে পড়ে, তো তার পকেটে গিয়ার দুঃখ পড়ে বা হার্ট পড়ে। তো যার ফলে করাপশনটা মানুষ দেখতে পারে না। আজকে আমরা রাস্তাঘাট, ওই যখন কালকের রিপোর্ট, মানে 5টা কন্ট্রাক্টরকে, বাইরের কন্ট্রাক্টর নোটিশ দেওয়া হয়েছে, আপনাদের আমাদের 8 নম্বর 8 নম্বর নয়, এখন বোধ 108 নম্বর হাইওয়ে কাজের জন্য 5 জন দেখতে কত বড় এরা ভাগে গেছে, চলে গেছে অন্য। এই ধরনের প্রতিটা রাস্তাঘাট, গড় নির্মাণ, অফিস নির্মাণে পত্রিকা করলেই আপনি পাবেন করাপশন। এটার পিছনে শুধু যারা করাপশন করতেছে তারা নয়, করাপশনের বা কাজ ভালো না হওয়ার একটা কারণ হইল এই যে আপনার কাটমানি, কমিশন মানি। ত্রিপুরায় কি কাটমানি, কমিশন মানি নেওয়া হয়? অফকোর্স নেওয়া হয়, কেন না? এটা ওপেন, আমার মন্ত্রী একদিন বলছেন ওপেন সিক্রেট, এটা ওপেন সিক্রেট, অফকোর্স নেওয়া হয়। আপনি যার না নিজে দেখবেন না আপনার রাস্তাটা কিরকম হচ্ছে। আর অনেক রাস্তা, যেমন আপনাদের কদমতলাটা কি, রানীবাড়ি আমি সেই দিন গেছিলাম, বগ্ন রাস্তা। আমার এই কদমতলায় গেছে কি 20 মিনিটে, আর তারকপুর যাইতে আমার লাগছে 25 মিনিট। তো রাস্তাঘাট বাঙ্গাতে কিন্তু রিপেয়ারের লাগে টাকা কিন্তু সবসময় আসে, টাকাগুলি যায় কই? তো করাপশনের কারণে আছে। করাপশনটা কিন্তু ওই পার্টির মানুষের একটা বুথ প্রেসিডেন্ট হবে, আমার যে দিকে যাইতে হইব রাস্তা দিয়াতে আমারও কিছু দোকান থাকে। আমি তো এই জন্য ব্যাপারে সবসময় লেখালেখি করি, কিন্তু আমার কথা তো কেউ শুনে না। আমি যে সত্য কথা কইলাম, এটারে না হইলে যে পার্টির ধ্বংস আইব, পার্টির বিদায় হইব, মানুষের সব সহ্য করতে পারে, কিন্তু এই করাপশন করি তারে গরিব রাখা বা তার রাস্তাঘাট, স্কুলে নাই টিচার, কেন? টাকার অভাব আছে, কেন্দ্রে টাকা দেয় না। কেন্দ্রে তো আমাদের রাজ্যের 100% যে এক্সপেন্ডিচার তার 90% তো কেন্দ্র বহন করে, মাত্র 10% আমাদের আয় আছে। তো কেন্দ্রে কি টাকা দিচ্ছে না? আমাদের প্রধানমন্ত্রী মোদিজি যেমন প্রতিশ্রুতি দিয়েছিলেন 14 সালে এবং আপনার 14 সালে নয়, 18 সালে এবং 23 সালে, টাকা একটা কম দিছে কোন স্কিমে বলতে পারবো না, বরং নতুন নতুন করে ঘোষণা হইতেছে। সেটা যদি উপযুক্ত কাজে না লাগাইতে পারি, এটা যদি আপনার মূল পথে টাকাগুলো চলে যায়, তাহলে রাজ্য কি করে উন্নতি হইব? দেখুন, স্বরাষ্ট্র, হেলথ এবং এডুকেশন, এই 3টা দপ্তরে যদি উপযুক্ত অফিসার কর্মী না থাকে, তাহলে একটা রাজ্য কখনো উন্নতি হবে না। এখানেই আমাদের প্রবলেম। হেলথে নাই ডাক্তার, পত্রিকায় দিলে কি হইবে, আমরা এই করছি, এই কলেজ করছি, সেই কলেজ করছি, তাহলে মানুষ কেন বিশ্ববন্ধুকে আপনার জিবি থেকে ILS-এ নেওয়া হলো কেন? হয়
ঘন্টার মধ্যে নেওয়া হলো কেন? যদি আমাদের জীবিত সবকিছু ফ্যাসিলিটি থাকতো। তো সেখানে ডাক্তারের অভাব, প্রাইভেট সব সরকারি ডাক্তার প্রাইভেট প্র্যাকটিস নিয়ে ব্যস্ত। আমাদের বাগভাষার এমএলএ যাদব লালনাথ গতকালকে না পরশু দিন গেছেন, একবার এর আগে 1 মাস আগে গেছিলেন। যা অবস্থা ধর্মনগরের ডিস্ট্রিক্ট হাসপাতালের, জঘন্য। তাই যাওয়ার পরে তিনি সময় দিয়ে আসলেন 1 মাস। কালকে তিনি সাংবাদিক সম্মেলন করে কইছেন যে প্রায় 70% কাজ হয়ে গেছে, মানে ক্লিনিং এর দিক দিয়ে। অন্য অন্য সমস্যা আছে এবং কিছু কিছু কর্মীরা আগে ওয়ার্নিং দিয়ে আসছে। তো ঠিক সেইভাবে প্রতিটা এলাকাতে যদি এমএলএরা এইভাবে কাজ করে, সব দিকে নজর রাখে, তাহলে সমস্যা হওয়ার তো কথা নয় ছোট্ট একটা রাজ্যতে। তো হেলথের প্রবলেম, এডুকেশনে নাই টিচার, নাই পরিকাঠামো, আর পুলিশ ল অ্যান্ড অর্ডার ঠিক না থাকলে একটা রাজ্য কখনো উন্নতি হবে না 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 না। এই জায়গায় একটা কথা বলছি, অথচ দেশের প্রধানমন্ত্রী পশ্চিমবাংলায় নির্বাচনী প্রচারে গিয়ে ত্রিপুরাকে উন্নয়নের উদাহরণ হিসেবে তুলে ধরছেন, কিন্তু আপনি যেটা বলছেন এবং বিরোধীরা যা বলছে কিংবা অন্যান্য নেতৃত্বরা যা বলছেন যে ত্রিপুরার পরিস্থিতি, আমার শেষে আমি এইটুকু আপনার কাছে জানতে চাইবো যে আমাদের ত্রিপুরা রাজ্যে বিশেষ করে বেকার যুবকদের বিকল্প কর্মসংস্থানের যেটা সবচেয়ে বড় ইস্যু এবং সবচেয়ে বড় যেটা প্রশ্ন, রাজ্য সরকার কিন্তু এখনো পর্যন্ত বিকল্প কর্মসংস্থান যুবকদের জন্য, আমি চাকরির কথা বলছি না, সরকারি চাকরির সংখ্যা কর্মসংস্থান, হ্যাঁ বিকল্প যেটা কর্মসংস্থান সেটার কিন্তু ঠিকভাবে ব্যবস্থা করতে পারছে না। এবং ত্রিপুরাতে যে আমরা শিল্প স্থাপনের যে একটা কথাবার্তা চলছিল, তেমন ছোটখাটো কয়েকটি হয়েছে, কিন্তু ত্রিপুরাতে সেই রকমের আমরা পরিকাঠামো আমরা গড়ে উঠতে দেখছি না। সেটাকে নিয়ে আপনি কি বলবেন? প্রথম কথা হইল, দেখেন আমরা 5th ইকোনমিক দেশ হইল পৃথিবীর মধ্যে, এখনো আমরা ঠিকভাবে উন্নতশীল দেশ হইতে পারি নাই। তো আমরা যদি ব্রিটেনকে ফলো করি, আমেরিকায় ফলো করি, তারা যা করছে সেইটা আমরা করবো। আমি কি বলতেছি যে এখানে শুরু হয়েছে কন্ট্রাকচুয়াল ওয়ার্কার, ইলেকট্রিক ডিপার্টমেন্টে কইন, আর আপনার হেলথে কইন, সব দিকে সিকিউরিটি দিয়ে কইন, মানে বিভিন্ন দোকান বা সরকারি প্রতিষ্ঠান সিকিউরিটি সব কন্ট্রাকচুয়াল। তো কন্ট্রাকচুয়াল দিয়া অনেক কাজ ভালো হয় না, এবং আমরা এই কারেন্টের ব্যাপারে ভুক্তভোগী। তো এই সমস্ত দপ্তরে প্রথম সরকারি চাকরি দেওয়া দরকার। তারপরে পৃথিবীর এমন কোনো দেশ নাই যে দেশে 100% এমপ্লয়মেন্ট দিতে পারবে সরকারিভাবে কোনো দেশ দিতে পারবে না। বরং আমরা বেসরকারি যদি মানসিকতা নিয়ে মানুষের তৈরি করতে হবে, সেইভাবে তারা কেন মানুষ প্রাইভেটে যায় না? বড় বড় ইন্ডাস্ট্রিগত বাদ দিন, মাল্টিনেশনাল বাদ দিন, সাধারণ যেগুলো ম্যানুফ্যাকচারিং আমরা আছে, ছোট ছোট মিডিয়াম ম্যানুফ্যাকচারিং, ওরা তো কোনো বেনিফিট পায় না, লো স্যালারি পায়, যার ফলে প্রোডাকশনটা ভালো হইতেছে না। তো এখানে কর্মসংস্থান করা দরকার, কিন্তু কর্মসংস্থানকে সঠিকভাবে পরিচালনা করতে আমাদের প্রতিটা দপ্তরকে তার পরিকাঠামো দিতে হবে। পরিকাঠামোর প্রথম হইল এখানে আপনার সরকারি চাকরি কিছু লোককে দিতে হবে। ইলেকশন আইলে শুধু আমরা করলাম, ইলেকশন আগে কিছুদিন আগে দিয়ে দিলাম আর ভোট পাইলাম, এটা তো ঠিক নয়। আমরা রাজ্যটারে উন্নতি করতে চাই। তো সুতরাং আমি আপনার সঙ্গে একমত না যে শুধুমাত্র আপনার এই কর্মসংস্থান তৈরি করতে আমাদের সরকারও মজবুত হইতেই হবে। মানে আমি যে বারবার বলতেছি, আমি হয়তো খারাপ লাগছে আপনার, যে পুলিশ ডিপার্টমেন্ট যদি দুর্বল থাকে সবকিছু দুর্বল হয়ে যায়। পুলিশ নিরপেক্ষ এবং তার পরিকাঠামো এবং তার ফোর্স ঠিক থাকতে হবে। আর হেলথ না হইলে আপনি কাজ করবেন কিনা? আর আমরা বলে থাকি যে এডুকেশন হইল গিয়া জাতির মেরুদণ্ড। তো ত্রিপুরারও আমরা মেরুদণ্ড যে এডুকেশন, সেই এডুকেশনে কয়টা স্কুলে পাইবেন আপনি? হেডমাস্টার, টিচার ইনচার্জ। তো এই সমস্ত থেকে আমরা সরিয়ে আইতে হইব, আমরা এগুলা চিন্তা করতে হইব।
শুধুমাত্র সরকার নয়, সরকারে কেন, তার যদি অভিজ্ঞতা নাই, প্রতিটা মন্ত্রী নতুন, তার কোনোদিন কাজ করছে না, সব অভিজ্ঞতা তা এমন নয়। যাদের অভিজ্ঞতা আছে তাদের নিয়ে তোমাদের ভিতরে বসো, কথা বলতে হবে, একটা কমিটি তৈরি করো বা অ্যাডভাইসার আনো, তারপরে তাদের কথা মতো কাজ করো। এবং কঠোর হস্তে যদি আমরা দুর্নীতিকে দমন করতে পারি, ভারতীয় জনতা পার্টি 2028-এ আসবে এবং এডিসিতে আসবে, কোনো সন্দেহ নাই। অসংখ্য ধন্যবাদ আমার সাথে এতক্ষণ কথা বলার জন্য। তো রণজয় কুমার দেব ত্রিপুরার বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি এতক্ষণ ছিলেন, এবং ওনার যে বক্তব্য আপনারা শুনলেন, আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ।